অ্যান্ড এটার মধ্যে পাওয়ারের পরিমাণ যেমন ছিল ঠিক ওই রকম এটার পাওয়ার আউটপুটটাও অন্যান্য 4V সবগুলোর চেয়ে বেটার ছিল। কারণ হচ্ছে হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। উল্টা এই যে এই সমস্ত লোকজন উল্টা চলে রাস্তায়। যাই হোক, যেটা বলতেছিলাম, আজকে যে বাইকটা চালাচ্ছি এই বাইকটা হচ্ছে 4V অ্যান্ড এটা কোনো এক্স কানেক্ট না, কিন্তু মিটারটা কি এরকম থাকে আসলে একটু কনফিউশন আছে আমার এটা নিয়ে। মিটারটা কি এরকম থাকে কিনা অ্যান্ড কালারটাও কি এরকম থাকে কিনা, নাকি এটা এক্স কানেক্টের লাগানো হয়েছে ট্যাঙ্ক, আমি এটা নিয়ে একটু সন্দিহান থাকি সবসময়। কারণ আগেরটা না এটা মনে হয় আগেরটাই, ঠিকই আছে, এটা আগেরটাই। এটার হেডলাইট আমি যখন একটু পরে দেখাবো আপনাদেরকে তখন বুঝতে পারবেন যে এটা আসলে কোনটা। এই 4Vটা হচ্ছে বাংলাদেশের সেই 4V যেটা হলো সবচেয়ে কম দামে, মানে মানুষকে 4 ভ্যালভের একটা 160cc ইঞ্জিনের বাইক দিয়ে দিচ্ছে। অ্যান্ড তারপর মার্কেটটা এমনভাবে ধরছে যে আসলে টিভিএসকে এক জায়গা থেকে আরেক জায়গায় উঠায় ফেলছিল। অ্যান্ড এই বাইকটা আসলে ওরকম একটা বাইক ছিল। অ্যান্ড এই বাইকটার টান সবচেয়ে বেশি ছিল। এটা আনরিফাইন্ড ইঞ্জিন ছিল। এরপরে যখন এক্স কানেক্ট আসলো এটা আবার একটু রিফাইন্ড ইঞ্জিন ছিল। রিফাইনমেন্ট যত বেশি আসবে তত হচ্ছে দেখবেন যে ওই বাইকগুলোতে পাওয়ারের পরিমাণ কমতে থাকবে। অ্যান্ড এটার মধ্যে পাওয়ারের পরিমাণ যেমন ছিল ঠিক ওই রকম এটার পাওয়ার আউটপুটটাও অন্যান্য 4V সবগুলোর চেয়ে বেটার ছিল। কারণ হচ্ছে এটার পেছনের চাকাটা ছিল চিকন। এটা সিঙ্গেল ডিস্ক উইদাউট ABS একটা বাইক। অ্যান্ড এরপরে যখন ডুয়েল ডিস্ক আসলো এটা আবার পেছনের চাকাটা একটু মোটা করা হয়েছে। আর যখন চাকা মোটা করা হবে তখন কি হবে, তখন বাইকের একটু পাওয়ার কমে আসবে। কারণ চাকা মোটা মানে চাকা ভারী, চাকা মোটা মানে গ্রিপিং ভালো, এটা আবার স্বীকার করতেই হবে। ভাই, একটা বাইকে যতটুকু পাওয়ার থাকবে ওইটা যখন একদিকে আপনি বাড়াবেন আরেক দিকে ওইটার অপোজিটটা হবে, মানে উল্টাটা হবে। এরকমই হবে ব্যাপারটা, এরকমই হয়। তো এটা হচ্ছে সেই 4V। অ্যান্ড এই 4Vটা আজকে হঠাৎ করেই আমার হাতে পড়লো। অ্যান্ড এই 4Vটা বাইক ফেরি যেন কোথেকে কালেক্ট করছে 11,233.3 কিলো। সুন্দর না? 112,333 এই কিলোমিটারের একটা বাইক তারা কালেক্ট করছে। অ্যান্ড আমি এই বাইকটা দেখে আমার মনে হলো যে বাইকটা আমি একটু চালাই। বিশ্বাস করেন চাই না করেন, এই বাইকটা এর আগে ওইভাবে আমার কখনোই চালানো হয় নাই। মানে আগের কথা বলতেছি, রিসেন্টটা এখন সব বাইকে চালানো হয়েছে। আগে এই বাইকটা আমি খুব ভয় পাইতাম। অ্যান্ড এই বাইকটা যখন বাংলাদেশে আসে তখন হচ্ছে আমার পায়ের সার্জারি হওয়ার কারণে আমি ঠিক মতো হাঁটতেই পারি না, আর বাইকে ওঠা তো দূরের কথা। অ্যান্ড আমি যখন বাইক চালানো ছেড়ে দিয়েছিলাম তখন এই বাইকটা আসে। বাইকের প্রতি অতটা ফ্যাসিনেশন বা অতটা অ্যাট্রাকশন বা অতটা বলতে গেলে কিছুই ছিল না। এই সার্বিক দিক থেকে এই বাইকটা আমার চালানো হয় নাই। অ্যান্ড এই বাইকের দাম, এটার যখন এক্স কানেক্ট আসলো তখন মনে হয় 1,75,000 হয়েছিল। অ্যান্ড এই বাইকের দাম মনে হয় আরেকটু কম ছিল। মানে চিন্তাটা করেন, 2 লাখ টাকার নিচে 160cc একটা বাইক, অ্যান্ড সেই টান 100, 110, 20 এ বাইকে উঠে যেত। অনেকে বলে যে এই বাইকের নাকি মিটারে ইরোড ছিল, এই কারণে 130, 35ও অনেক বাইকগুলোতে দেখাইতো। এখন আমি এটা শিওর না যে আসলে এই বাইকে মিটার ইরোড ছিল কি ছিল না, তবে আমি এইটা শিওর যে আমার যে এক্স কানেক্টটা ছিল, মানে 4V কার্বোরেটর ABSটা ছিল, ওইটাতে একটা ঝামেলা ছিল। ওইটার ঝামেলাটা হলো ওইটায় স্পিড মানে একটু উল্টাপাল্টা দেখাইতো। এই জিনিসটা আমি স্বীকার করি। ধরেন 110-12 এর উপরে উঠতো না, মানে এটা উঠতো, আসলে উঠতো, অন্য বাইকের সাথে চালাইলে বোঝা যেত। মানে প্রায় 10 থেকে 11 স্পিড কম দেখাইতো হচ্ছে মিটারে যখন বাইকটা আমি চালাইতে থাকতাম। আর 100-র উপরে থাকলে আর কি, প্রতি 100 কিলোমিটারে 10 থেকে 11 কিলোমিটার কম উঠতো। অ্যান্ড যদি ধরেন 50-এ চলতো সেই ক্ষেত্রে হয়তো 5 বা 5.5 কিলোমিটার স্পিড কম দেখাইতো। আরে ভাই, ধোয়া বাইকটা নিয়ে বেরোইছি আর এর মধ্যে এই জায়গায় যে রাস্তায় পানি, অবস্থা খারাপ। আচ্ছা, এই একটা বাইক, এই বাইকটা এত জনপ্রিয় কেন হয়েছিল? ফার্স্ট অফ অল একটা পাওয়ারফুল মেশিন, অ্যান্ড সেকেন্ড হচ্ছে এই বাইকটার প্রাইসটাই আসলে ফার্স্ট, যে খুব অল্প দামে খুব ভালো একটা বাইক ছিল এটা, এই কারণে হচ্ছে এটা মার্কেট পাইছে। অ্যান্ড তারপরে হচ্ছে এই বাইকের সিটিং পজিশন, এই বাইকের সিট অ্যান্ড সিটিং পজিশনটা এমনভাবেই করা হয়েছে যে আপনি বাংলাদেশের যে কোনো রাস্তায় যে কোনো সময়ে এই বাইকটা নিয়ে বের হয়ে যেতে পারবেন। মানে যদি আপনি মনে করেন যে এই বাইকে আপনি এখন সাজেক যাবেন, আপনি সাজেক চলে যেতে পারবেন, ওই রাস্তাতেও কোনো ঝামেলা নাই। আপনি মনে করেন এই বাইকে আপনি একটা শর্ট রাইড করবেন এই মিরপুর টু উত্তরা, সম্ভব। আপনি কোনো ভাঙ্গা অফরোডিংয়ের রাস্তায় যাবেন, এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সও অনেক ভালো ছিল, সেটাও সম্ভব। অ্যান্ড সার্বিক সব মিলে ভাই এই বাইকটা একটা মানে তুমুল ডিল থাকার কারণে এই বাইকটা মার্কেটটা ধরতে পারছিল। এর আগেও আমি একটা ব্যাপারে কথা বলছিলাম যে 4V কীভাবে তার মার্কেটটা হারাইলো। 4V মার্কেট হারাইছে হচ্ছে দাম বাড়ায়া। ভাই, FI ABSটা যখন আসলো, কার্বোরেটর ABS পর্যন্ত ঠিক ছিল, দামটা 2,08,000 পর্যন্ত ছিল। এরপরে যখন বাড়তে বাড়তে 2,30,000 ক্রস করলো, অ্যান্ড যখন
ওই এফআই এবিএসটা আসলো 4V এবং একটা কালারই আসলো, আর কোনো কালারও দিল না। তখন এক হলো ম্যাট বাইক বাংলাদেশে চলে না, বাংলাদেশে ধুলা বেশি, চকচকা বাইক চলে। তো ওই ম্যাট বাইকটা বাংলাদেশে আসলে মার্কেট পাবেন এটা আমরা আগেই বুঝতে পারছিলাম। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ওটায় পাওয়ার কমায় দিল এবং দাম বাড়ায় দিল, প্রায় 3.5 লাখ টাকার একটা বাইক, অথচ এই বাইকের চেয়ে পাওয়ার কম। ভাই কে কিনবে? বাংলাদেশ চায় পাওয়ার, কারণ আমাদের সিসি লিমিট কম হওয়ার কারণে আমরা যে কোনো বাইকের মধ্যে পাওয়ার চাই ভাই, আমরা চাই জোরে দৌড়াক। GSX-R এই কারণেই মার্কেট পাইছে, কারণ সবচেয়ে পাওয়ারফুল ছিল। এখনও যদি কেউ অল্প সিসির মধ্যে পাওয়ার বেশি দিয়ে আনতে পারে, ওই বাইক মার্কেট পাবে যদি দামটা নাগালের মধ্যে রাখতে পারে। চাইনিজ বাইক বাংলাদেশে চলতেছে ভাই, যেগুলোর কোনো আসলে কি বলবো, তারপরেও চলতেছে, কারণ পাওয়ার দিতে পারতেছে, তারা দাম কমে রাখতে পারতেছে। এই হলো ব্যাপার। যাই হোক, তো এই একটা জিনিস। আরেকটা জিনিস এই যে বাইকে ভালো ছিল সেটা হলো এই বাইকে ডুয়েল হর্ন দিত। দেখেন এই বাইকে এই হর্নটা দিয়ে দিত, অ্যান্ড আপনাকে এক্সট্রা হর্ন লাগাইতে হতো না। অ্যান্ড পরবর্তীতে এক্স কানেক্ট যখন বেরোচ্ছে ওইটাতে তো আসলে খুবই ভালো পাওয়ারফুল হেডলাইট দেওয়া হয়েছিল। অ্যান্ড এইটার মধ্যে যেটা ঝামেলা ছিল, এটার মধ্যে হচ্ছে হ্যালোজেন দেওয়া হয়েছিল। এই সমস্ত বাইকে ইঞ্জিন কাট অফ সুইচ নাই, হ্যালোজেন দেওয়ার কারণে এই জিনিসটা আমার কাছে তখন খুব একটা ভালো লাগে নাই। অ্যান্ড দেখেন শেপ টেপ সব কিছু সেম, সাইলেন্সার পাইপ টাইপ যাই বলেন, এই পাইপটাই কিন্তু সুন্দর ছিল। পরবর্তীতে এফআই যে সাইলেন্সার দিছে ওটা আসলে বেশি গাম্বুশ। অ্যান্ড এখানে অনলি 110/80/17 একটা টায়ার এই বাইকটার মধ্যে। এটা একটা ব্যাড সাইড ছিল, সামনে মনে হয় 1917 ওইটাই ছিল, হ্যাঁ 1917 রিমোরার টায়ার আসতো ওই সময়। পরবর্তীতে ওরা আবার এটা MRF করছে। এই হলো অবস্থা। তো এই হচ্ছে সেই বাইক যেটা 4V-কে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে। আমি এখন ছোট্ট একটা ব্রেক দিব, আমি একটু কিছু জিনিস নিয়ে আমার বাসায় যেতে হবে, দেন এই বাইকটা নিয়ে আমি আবার বের হব, আগারগাঁয়ের দিকে যাব, তখন আপনাদের সাথে আবার একসাথে হইতেছি। 5:28 বাজে এখন, 5:28 আবার যখন ভিডিও শ্যুট করতেছি। আর আমি চলে আসছি আগারগাঁ রোডে। এই বাইকটা নিয়ে আমি খুব একটা টান দিব না। নর্মালি এই রোডে আসলে আমি যে কোনো বাইকেরই চেষ্টা করি ইঞ্জিন পাওয়ারটা নিয়ে একটু বোঝার। এটার ইঞ্জিন পাওয়ার আমার বোঝা আছে, নতুন করে বোঝার কিছু নাই ফার্স্ট। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এই বাইকটার মধ্যে পেছনে ড্রাম ব্রেক, সামনে ডিস্ক ব্রেক, গুড, কোনোভাবেই খারাপ বলা যাবে না। কিন্তু এই বাইকটার মধ্যে ABS নাই, এবং এই বাইকটার টান অনুযায়ী মানে এই রোডে এই বাইকটা যতটুকু টান তুলতে সক্ষম অতটুকু ব্রেকিং কনফিডেন্ট আমি পাচ্ছি না। এই কারণে হচ্ছে এই রোডে আমি এই বাইকটা ওইভাবে টান দিব না। তবে হ্যাঁ, এই রোডে যদি আপনি নর্মালি চালান তাহলে আপনার এই বাইকে যে ব্রেকিং আছে এটা খুব একটা ঝামেলায় ফেলবে না। একটা জিনিস আমি দেখলাম, যে জিনিসটা এই বাইকটার একটা নেগেটিভ সাইড ছিল, এর পরের মডেলগুলোতে আবার ওটা আপগ্রেড করা হয়েছে, সেটা হলো এটার মধ্যে গিয়ার শিফট ইন্ডিকেটর নাই, শুধুমাত্র নিউট্রাল করলে নিউট্রাল লাইট জ্বলে। দেখেন আমি যদি নিউট্রাল করি তাহলে যে এখানে একটা N লাইট জ্বলছে, কিন্তু আমি যে এখন ফার্স্ট গিয়ারে দিলাম বোঝার কোনো উপায় নাই, জাস্ট নিউট্রাল লাইটটা বন্ধ হয়ে গেছে। সেকেন্ড গিয়ারেও বোঝার উপায় নাই, কোনো গিয়ারেই বোঝার উপায় নেই। তবে একটা জিনিস ভালো, নর্মালি এই বাইকটার পরে যেটা আসছে রিফ্রেশ এডিশন, ওইটা এক্স কানেক্ট বা যাই বলেন, ওইটাতে আবার গিয়ার ঠিক মতো দেখায় না, উল্টাপাল্টা দেখায়। তো ওই হিসাবে এরা ঠিক আছে, নট ব্যাড। আচ্ছা, এই জায়গাটা ফাঁকা আছে, আমার এই বাইকের কটা ছবি তুলে দিতে বলছিল, যেহেতু নিয়ে বের হইছি, এই বাইকটার কটা ছবি তুলে দিই, তাহলে ওনাদের জন্য ভালো হবে, যারা হচ্ছে এই বাইকটা বিক্রির জন্য আনছে, তারা এই ছবিগুলো দিয়ে বাইকটা বিক্রি করে ফেলতে পারবে। আর এই লাল বাইক ছবিতে খুব সুন্দর লাগে। চলেন বাইকটার কয়েকটা ছবি তুলে দেন আমরা আবার রাইডে ফেরত যাই। আরে ওয়াও, কি ভাল লাগতেছে দেখতে। চলেন ছবি টবি তোলা শেষ, এবার সোনার বাংলাদেশ, আমরা এদিক থেকে বের হয়ে যাই। মূলত কালকে রাতে আমার ঘুমাইতে একটু লেট হয়েছে, অ্যান্ড ঘুম থেকে লেটও যেমন হয়েছে, আবার সকালে ওঠার অভ্যাস হয়ে গেছে, তো এই জন্য আবার সকালে উঠেও যাই। এক হলো ঘুমাইতে দেরি হয়েছে, দুই হলো সকালে উঠে গেছি, ঘুম কম হয়েছে, এই জন্য একটু টায়ার্ড লাগতেছে। আর এই জন্য বাসায় চলে গেছিলাম, কারণ জিম থেকে বের হয়ে খাওয়া দাওয়া করা হয় নাই। খাওয়া দাওয়া করে টোরে এখন এই যে এখানে বের হয়েছিলাম। আর রাস্তাঘাটে দেখছেন গাড়ি ঘোড়া কত কম, অকটেন পেট্রোল না থাকাতে মানুষ অপচয় কমায় এখন শুধুমাত্র প্রয়োজনেই বের হয়। এটা একদিকে একটা ভালো জিনিস, ভালো হয়েছে না, এখন মানুষ ব্যবহার কম করে অকটেন পেট্রোল। আর এই যে যারা রয়্যাল এনফিল্ড চালাইতেছে, ভাই তো চালায় গেল একটা, ভাই ওটাতে তো মাইলেজ এমনিই কম পায়, পার লিটারে অনেক কম চলে। তারা যে কিভাবে সার্ভাইভ করতেছে এই অবস্থায়, কিভাবে তেল ঢুকাইতেছে বা কিভাবে কি। অবশ্য রয়্যাল এনফিল্ড যারা চালায় এরা আবার টাকা পয়সা খরচের দিকে অতটা চিন্তা ভাবনা করে না, হয়তো বা কোনো না কোনোভাবে হয়তো বেশি টাকা দিয়ে তেল কিনে আর কি। কারণ আমি আমার এলাকায় একজনকে দেখতেছি, সে 160-180 টাকা করে লিটারও সে ঢুকাইতেছে, মানে অন্য লোক এনে যে বিক্রি করতেছে ওইটা ঢুকাইতেছে। তো এটার জন্য একটা ভালো উদ্যোগ নিছে সরকার, অ্যাপ করছে। এক বাইকে চাইলেও এখন বেশি তেল নেওয়া যাবে না। প্লাস এই সাইকেল আর বাইক দেখি জোড়া লেগে গেছে,
প্লাস হচ্ছে আপনি ওই দেখা গেছে যে লাইসেন্স ছাড়া ওই রেজিস্ট্রেশনও করতে পারবেন না, চ্যাসি নাম্বার অ্যান্ড লাইসেন্স দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এটা একটা ভালো জিনিস, বাট এগুলো আসলে কোনো সলিউশন না। সলিউশন হচ্ছে তেলের সমস্যা ঠিক হওয়াটা জরুরি। তেল এটা খুব জরুরি একটা জিনিস, আর এই সমস্যা থেকে আসলে আমাদের বের হয়ে। আরে ভাই কী অবস্থা, বাইকটা এইভাবে টান দিয়ে আবার থুতুও ফেলতেছে, এবং তার থুতু উইরা আমার বাইকের মধ্যে আইসা লাগছে। মানে এটা ও কোন সিস্টেমে কি করলো, এটা এত জোরে চালাইতে হইব কেন, আর এরকম থুতুই মারতে হইব কেন, শরীরেই লাগছে কিনা কে জানে। এই ধরনের কিছু ছাপড়ির কারণে আসলে আমাদের এই বাইকিং কমিউনিটির বদনাম হয়। মানে থুতু মেয়েরা চলে গেল, এবং তার হুঁশও নাই যে তার থুতুটা অন্য কারো গায়ে লাগতে পারে। মানে কি বলবো, আসলে জ্ঞানের অনেক অভাব এই সমস্ত লোকজনের। যাই হোক, আমরা এই ভিডিও থেকে এখানে বিদায় নেই তাহলে। বাইকটা চালায় ভালোই লাগলো, পাওয়ার আসলে প্রত্যেকটা মুহূর্তে টের পাওয়া এই বাইকটা। অ্যান্ড এই তো যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, and যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। থুতুওয়ালা গেল কই? আমার বরদোয়ায় দেখবেন কোনো জায়গায় উল্টায় পড়ে রইছে। মানে বরদোয়া তো ওইভাবে দেই না আমরা কেউ কাউকে, বাট এই সমস্ত জিনিস যারা করে তাদের লেগে যায়। আর ও যে টানটা দিছো যে কোনো জায়গায় উল্টায় পড়ে থাকবে, এটাই নর্মাল। Chill bro. Check the mic and make sure it sound right, boys.